বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি, রংপুর জেলা যুবদল। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি। আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে প্রশ্ন রেখেছেন তিনি। এরপর যে তথ্যটি তা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আরেকটি তথ্য ছোট্ট করে তা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো এআই ভিত্তিক হুমকির বিষয়ে কমিশন সতর্ক রয়েছে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার সাধনে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে দেশে এখনও রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আমেরিকার আন্তর্জাতিক কমিশন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত সোমবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং এই প্রতিবেদনের শুরুতে বলা হয়, 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সমর্থনে ওই বছর অগাস্টে এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর তার নেতৃত্বে সরকার একাধিক সংশোধনী, সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এর মধ্যেও ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান রয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি একটু বাহাদুর ইসলাম ইমতিয়াজ আপনার কাছে আসতে চাই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা হয়তো বা উনার বক্তব্য অনুযায়ী আর কি যে আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা অথবা তারিখ প্রধান উপদেষ্টা জানাবেন। এখন যে বিষয়টি হচ্ছে, প্রধান উপদেষ্টা যদি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এই ঘোষণা করলে আপনার অথবা আপনাদের রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি? কারণ এটি নিয়ে তো অনেকদিন ধরে কথা হচ্ছে, যদি করেন আর কি, যে কবে হবে নির্বাচন, অনিশ্চয়তা, সন্দেহ এই জায়গাটা থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের সঞ্চালন বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের টিবিএন 24-এ আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আজকের আমার সহ আলোচক আমার প্রিয় ভাই নাজু ভাই, সবাইকে আমার সালাম শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আমাদের জাতীয় পার্টির থেকে ভেঙে একটি অংশ কাজী জাফর আহমেদের সাথে যে দলটি করছেন সেই দলের চেয়ারম্যান আজকে মোস্তফা জামাল হায়দার সাহেব সহ 14টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সম্ভবত আজকে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে
আমরা দেখতে পেলাম মুস্তফা জামাল হায়দার সাহেব বলছেন 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। একই মিটিং এ উপস্থিত লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান, উনি বলছেন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা আরো উন্নতি করার দরকার। আরেকজন বলছেন আমিনুল ইসলাম জাতীয় ফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলছেন অবিলম্বে তারিখ ঘোষণা করতে হবে। আমি আসলে এই বিষয়টা বুঝতে পারলাম না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 14টি দলের সাথে যে আজকের মিটিংটা করলেন, আলোচনাটা করলেন, সেই আলোচনায় সবাই এক টেবিলে বসে আলোচনা করার পর বাহিরে এসে এক একজনের এক এক মত কেন? এখানে সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত ছিল যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই কথাটা অল ওভার সবার মুখ থেকে আমরা জানতে আগ্রহী ছিলাম। সবাই যদি বলতেন তাহলে আমরা ভাবতাম এটা সঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক একজনে এক এক কথা বলে এক এক ধরনের বক্তব্য দিলেন একই মিটিং এর থেকে। সুতরাং এই জায়গার মধ্যে আমার একটু সন্দেহ থেকেই যায় এবং দেশবাসী ওটা সন্দেহ করতেই পারে। কেননা আমরা ছোটবেলায় স্কুলে যখন লেখাপড়া করছি তখন আমরা বন্ধুদের সাথে আমরা বলতাম যে মনে মনে মন কলা খাওয়া, অর্থাৎ এটা একটা অঙ্ক। আপনি মনে মনে মন কলা খাবেন, আমি বইলা দিব আপনি কতটা কলা খেয়েছেন, এটা একটা অঙ্ক। ঠিক আজকের মিটিং এ আমার মনে হয় এরকম একটা অঙ্কের মধ্যেই মনে হয় প্রধান উপদেষ্টা বা আলোচক বিন্দু মনে হয় করলেন। আমি জানি না, তবে বিষয়টা আমার কাছে খুব একটা পরিষ্কার না। জি, আর জি বলুন। আরেকটা প্রশ্ন আপনি যেটা করলেন যে নির্বাচনের সংস্কার, আমি যদি বলি সংস্কার বলতে কি কি সংস্কার করলেন? না বাহাদুর ইসলাম এই যে এই বিষয়টিতে আমরা আসবো। জি বাহাদুর ইসলাম এই বিষয়টিতে আমরা আসবো, সংস্কার প্রশ্নেও নিশ্চয়ই আসবো। আমি একটু নাজমুল আলম নাজুর কাছে যেতে চাই, আমি আবার আপনার কাছে আসবো। নাজমুল আলম নাজু, জি নাজমুল আলম নাজু, একই বিষয় আমরা যেটি দেখলাম যে এর আগে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং এনসিপি, ইসলামী আন্দোলন আর অন্যান্য রাজনৈতিক দলের সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। কিন্তু আজকে বের হয়ে জাতীয় পার্টি কাজী জাফর এর চেয়ারম্যান তিনি আসলে বলছেন যে 4 থেকে 5 দিনের মধ্যে হয়তোবা প্রধান উপদেষ্টা জানাতে পারেন যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক ভাই আমার এবং বাহাদুর ভাই, শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আসলে বিষয়টা হচ্ছে যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এমনটা কোনো আলোচনা এখন পর্যন্ত এই ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের সাথেই প্রধান উপদেষ্টা করেননি বলে আমি জানি বা যতটুকু দেখেছি শুনেছি। তবে আমরা আশা করি যে ওনার কথাটা যেন বাস্তবেই রূপ নেয়, 4-5 দিনের মধ্যেই যেন সেই নির্বাচনের ঘোষণাটা করলে দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আসলে ওই কথাটা ওনার বাস্তবতা কতটুকু আছে এটা দেখার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। এককভাবে বললেন নাকি সিদ্ধান্ত ক্রমে বললেন এটা দেখার বিষয় আছে অনেকটাই। জি, এবং আরেকটি বিষয় আমরা যদি দেখি যে কথা বলছিলাম নির্বাচন নিয়ে, তার মধ্যে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যদি দেখি, সাম্প্রতিক কয়েকটি ঘটনা, গোপালগঞ্জে সহিংসতা, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অনেকের প্রাণহানি, সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের সাথে একরকমের পাল্টা ধাওয়া, শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছেন। এর পরপরই আমরা দেখলাম এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আবার প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। এই যে পরিস্থিতি, সব মিলিয়ে সরকার আসলে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অথবা কোন পরিস্থিতিতে আছে আপনার কাছে মনে হচ্ছে? নাজমুল আলম নাজু। সরকার তো আসলে ক্রান্তিকাল অতিক্রম করছে, এটা বাস্তব। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনের শাসন নাই। হ্যাঁ, অফিস আদালত বলেন আর যে ক্ষেত্রেই বলেন কোনো আইনের শাসন নেই এবং
কথায় বলতে পারি যে মবের উপর ভিত্তি করেই এ দেশকে পরিচালনা করা হচ্ছে। কেন জানি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোথাও না কোথাও জিম্মি হয়ে পড়ছে। আসলে এটা হবার যথেষ্ট কারণ আছে, কারণ দীর্ঘদিন থেকে মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখে যে একটা জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হলে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে দেশ পরিচালনার জন্য। তখন তারা সেভাবে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং দেশ পরিচালনা করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে জবাবদিহিতার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ আজকে দীর্ঘ 10 মাসেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আজকে এখন পর্যন্ত কোনো বাহিনীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সঠিকভাবে কাজে নামানো যাচ্ছে না। তো অবশ্যই আমি মনে করি যে এগুলোকে চালু রাখতে হলে দেশের সার্বিক অবস্থার উন্নতির জন্য, অর্থনীতি বলেন, আইনের শাসন বলেন, প্রশাসনিক বলেন, যে কোনো এগুলোর উন্নতির জন্য অবশ্যই অতি দ্রুত একটি গণতান্ত্রিক পন্থায় যাওয়া উচিত। এ দেশ পরিচালনার জন্য গণতান্ত্রিক পন্থায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সে কারণে আমি মনে করি অতি দ্রুত গণতান্ত্রিক পন্থায় এ দেশ পরিচালনা করার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন, এবং সেটির দিকেই অন্তর্বর্তীকালীন সরকারের এগোনো উচিত বলে আমি মনে করি। জি, আর তাই বলেন মাইলস্টোন অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের পরিবারকে সেই শোক শক্তিতে রূপান্তরিত করার সহায়তা দান করে, তৌফিক দান করে, আমরা এটা চাই। পাশাপাশি বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র চলছেই, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। যখনই আপনি একটা ভালো কাজের দিকে যাবেন, দেশ এগিয়ে যাবে, তখন কিন্তু পিছু থেকে ষড়যন্ত্র চলবেই, যেটা কন্টিনিউ চলছে। আজকে মাইলস্টোনের ঘটনাটি একটি দুর্ঘটনা, এবং যেটা একটা, এটাকে আবার তদন্তের জন্যও আছে, কিভাবে ঘটনা ঘটলো, কেন ঘটলো, যেখানে মানুষ শোকে কাতর, যেখানে দেশবাসী শোকে কাতর। আমার মনে হয় দেশের কোন হৃদয়বান মানুষ চোখের পানি ফেলেনি মাইলস্টোনের ঘটনায়, আমার সন্দেহ। সেই দুর্ঘটনাকে পুঁজি করে সচিবালয় হামলা করলো, বিভিন্ন ইস্যুতে তারা হামলা করলো। তাদের মধ্যে অনেকের সোশ্যাল অনেকের ছবি এসেছে, অনেকভাবে পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে যে তারা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা এই মবে ঢুকে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচনটাকে ব্যাহত করা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা অথর্ব ব্যর্থ সরকারে পরিণত করা। সে কারণে আসলে আমরা চাই, আমরা কখনো এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এত শহীদের রক্তের বিনিময়ে নির্যাতনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা এখন পর্যন্ত আমরা প্রত্যেক রাজনৈতিক সংগঠনগুলো সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই এই জুলাই আন্দোলনের বিপ্লবের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটি যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। জি, নাজমুল আলম আমরা এটা চাই। জি, আমি আসবো আপনার কাছে। পাশাপাশি আপনি আরেকটি কথা বলেছেন, সেটির উত্তর দিই একটু। তবে এটা সব সময় মনে রাখতে হবে, বাংলাদেশে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফেসিবাদের পতন হয়েছে, তার আর ঘুরে আসবার কোনো সুযোগ নেই। বাকশালীদের বিপক্ষে, আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যমত ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ।
জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বলছিলেন নাজমুল আলম নাজু, আমরা যদি একটু দেখি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে একই রকমের কথা বলেছেন। তিনি এই যে বৈঠক ছিল সেখানে বলেছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি যেমনটা বলছিলেন, কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের কথা বলছেন আপনি, ঐক্যের আসলে কি অবস্থা সেটি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আপনার কাছে একই বিষয়ে আসি যে এই যে ঘটনাগুলো নিয়ে কথা বলছিলাম, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত আর যে দুঃখজনক ঘটনা এবং অন্যান্য আরও সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে, সবকিছু মিলিয়ে সরকারের পরিস্থিতি কেমন আপনার কাছে মনে হচ্ছে? এবং প্রধান উপদেষ্টা যে বলছেন ঐক্য ধরে রাখতে, এই ঐক্য ধরে রাখার জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর অবস্থান কেমন দেখতে পাচ্ছেন? আসলে বিষয়টা হলো, নাজু ভাই একটা কথা বললেন, ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এটা অনুভব করা যায়, কিন্তু এটা বোঝা যাচ্ছে না কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতদিন তো আমরা বুঝতাম যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, তারা যখন ক্ষমতায় ছিল তারা বারবার বলতেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন তো আওয়ামী লীগ নাই, এখন একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, যাকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, শুধু রাজনৈতিক দলই না, সামাজিক অর্থনৈতিক সমস্ত মানুষ এক কাতারে এসে আজকে যাকে নাকি এখানে সমর্থন দিয়েছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, সেখানে ষড়যন্ত্রের তো কোনো সুযোগ থাকার কথা না। কিন্তু ষড়যন্ত্রটা কোথায়, কে করছে, কার বিরুদ্ধে করছে, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। সে জায়গাটার মধ্যে আমি বলতে চাই, বর্তমান সরকার আজকে যে অবস্থায় আছেন, আমি তো মনে করি বাংলাদেশে যে সমস্ত ঘটনা ইদানিং ঘটতেছে, আপনি গোপালগঞ্জের কথা বলেন, আপনি এই বিভিন্ন সচিবালয়ের ঘটনা বলেন, এবং সর্বোপরি আপনার মাইলস্টোনের দুর্ঘটনা, বিমান দুর্ঘটনার কথা বলেন, রাজনৈতিক অস্থিরতা বলেন, এবং সামাজিক চাঁদাবাজি, তারপরে আপনার মব, যা কিছুই বলেন না কেন, এই যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলার অবনতিটা আজকে দায়িত্ব কার? এটা ঠিক করার দায়িত্ব কার? এই একটা বছরে কিন্তু বর্তমান সরকার কিছুই করতে পারে নাই, কোনো আলামতই নাই। শুধু রাজনৈতিক দলগুলাই নয়, আজকে দেশে এমন একটা অস্থিরতা বজায়, অস্থির অবস্থা চলতেছে, প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষ খোঁজ নিয়ে দেখেন, অনেকে কিন্তু এই বর্তমান অবস্থায় এক বেলা খাইলে আরেক বেলা খেতে পারে না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু মানুষ না, রাজনৈতিক দল না, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এখানে ব্যর্থ হয়েছে, এবং তাদের অবস্থান খুবই নাজুক। আমি জানি না ওনারা কিভাবে এখান থেকে উঠে আসবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু উপলব্ধি করতে পারতেছি, তাতে আমার মনে হয় এই সরকার, আমার মনে হয় না এই দেশ কন্ট্রোল করতে পারবে। কারণ এই দেশ কন্ট্রোল করার মতো অভিজ্ঞতা, যোগ্যতা তাদের নাই, এটাই স্পষ্ট। আজকে 10 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে এমন কোন একটা সেক্টর আপনি আমাকে দেখান যে এই সেক্টরের মধ্যে তারা সফলতা অর্জন করছে। কোনোটাই না, কোন জায়গায় তারা সফলতা অর্জন করতে পারে নাই। তারা কি অর্জন করছে? তারা একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তাদেরকে প্রটোকল দিচ্ছে সরকারি ভাবে। এটা বিরল। এটা আওয়ামী লীগ সরকার যেভাবে নাকি প্রশাসনকে ব্যবহার করছে, তার এই দুর্নীতির ঢাকার জন্য তাদের যে ফ্যাসিস্ট হওয়ার পিছনে যে কারিগরি হিসাবে প্রশাসনকে ব্যবহার করছে, ঠিক সেইভাবে কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষে বর্তমান সরকার তাদেরকে ব্যবহার করছে। সরকার পুলিশ বাহিনী, আর্মি, র্যাব সবারে ব্যবহার করছে। আজকে দেখেন আমাদের জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান মাইলস্টোন কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন পার্টির অফিসে একটা আয়োজন করছেন, দোয়ার আয়োজন।
এবং সেখান থেকে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিট তোমরা মিলাদ মাহফিল করো। তারই ধারাবাহিকতায়, তারই অংশ হিসাবে আজকে গাজীপুর জেলা জাতীয় পার্টি একটা মিলাদের আয়োজন করছে। সেই মিলাদের আয়োজনে পুলিশ বাধা দিছে। আপনি বলেন, এক মানুষ মারা গেছে, ছাত্র, কচি কচি প্রাণ, তাদের আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য একটা অনুষ্ঠান করছে, সেখানেও তাদের বাধা দিতে হবে। কেন বাধা দিতে হবে? অর্থাৎ আমি মনে করি এই সরকার এই দেশের ভালো চান না। জি, বাহাদুর ইসলাম এই ইমতিয়াজ, সরকার চায় আমাকে একটু বিরতি দেশের নিতে মধ্যে হবে। জি, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটা চক্রান্ত করতেছে। এই যাতে নাকি তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, এইটা নষ্ট করার উপলব্ধি তারা করতে পারতেছে। এই জন্য বলতেছে ষড়যন্ত্র কিন্তু এটাই মনে করে তারা। জি, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, এটা কিছুতেই হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। নাজমুল আলম নাজু, আপনিও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু বিরতির পর নাজমুল আলম নাজু আপনার কাছে আসতে চাই। আমি একটু তুলে ধরি, সেটি হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। এটি এক বড় ব্যবসায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকে এই তথ্য দিয়েছেন বলে তিনি জানান। এখন যে প্রশ্নটি আসলে, এই যে আগে 1 লাখ দিতে হতো, এখন 5 লাখ দিতে হচ্ছে, এই চাঁদা কারা নিচ্ছে? নাজমুল আলম নাজু, আপনার কি মনে হয় আপনার এলাকায় এই ধরনের কোনো ঘটনা হচ্ছে, চাঁদাবাজি অথবা এই ধরনের কিছু হচ্ছে? যথার্থই এটার যথেষ্ট প্রমাণ আছে। আসলে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, প্রথমেই যেটা বললাম যে কোনো আইনের শাসন নেই, কোনো অফিস আদালত কোথাও, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। কারণ এখন আপনি আগে একটা সিস্টেমের মধ্যে ছিল সবটা, এখন সিস্টেম ছাড়া। এখন আপনি যাবেন ইনকাম ট্যাক্স অফিসে যান, আমি উল্লেখ করেই বললাম আপনাকে, আপনি কর কমিশনে যান, করের এখানে আপনাকে তলব করে ডেকেছে, আপনি তাদের ভাবখানা এরকম 10 টাকাও দিতে হবে না, আমরা কোনো ঘুষ খাই না, কাজ কিন্তু এভাবে হবে। আপনি আলটিমেটলি আসলে যে কাজটা আপনার 1 লাখ টাকায় হয়ে যেত আগে, সেই ফাইল আপনার করতে এখন 5 লাখ টাকা লাগে। এটা কিন্তু প্রতিটা সেক্টরে চলছে। কারণ কারো নিয়ন্ত্রণ নাই কোথাও। অন্তর্বর্তীকালীন সরকারের এটা সবচেয়ে ব্যর্থতা, যে কোনো অফিস আদালতে কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। যেভাবে পাচ্ছে, পুলিশ বলেন, ডিসিএসপি বলেন, আপনি ইনকাম ট্যাক্স বলেন, আপনি রাজস্বতে যাবেন, আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, যেখানে যাবেন সেখানে আসলে একই নিয়মে চলছে। আগে আপনার কাজটা করতে হয়তো বা খরচ হতো আপনার ফাইলটা পাস করতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা প্রকারভেদে। সেটা এখন 5 লাখ টাকা দিয়ে নাইলে হচ্ছে না, কারণ না হলে আপনাকে আবার বিপদে ফেলবে তারা। তো সে কারণে সেই ভুক্তভোগী 5 লাখ টাকা দিতে হলেও কাজটা পার করে নিয়ে আসতেছে। আসলে পরিমাণটা বেড়ে গেছে। যতটা স্বচ্ছতা দেখাচ্ছে, আসলে তার পিছনেই ওই যে বলেন আলোর পিছনে অন্ধকার আছে, তাই হচ্ছে আসলে। জি, বাহাদুর ইসলাম, আপনি কি আলোর পেছনে অন্ধকার অথবা স্বচ্ছতার অভাব দেখতে পাচ্ছেন এই সরকারের মধ্যে? যেটি বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ঘুষের পরিমাণ বেড়ে গেছে, মানে অ্যামাউন্ট বেড়ে গেছে। জি, বাহাদুর ইসলাম ইমতিয়াজ। এটা যথার্থই বলছেন। এই যে ঘুষের পরিমাণ বেড়ে গেছে, চাঁদার পরিমাণ বেড়ে গেছে, এটা সত্যিকার অর্থেই বেড়ে গেছে। আর এইটা বেড়ে যাওয়ার কারণ হলো একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই কোনো অপরাধীকে তারা পাকড়াও করে না, ধরে না। তাছাড়া আমার মনে হয় কোনো অদৃশ্য একটা শক্তি তাদের সাথে কাজ করতেছে। তাদের এই বিষয়টা প্রশাসনই বলতে পারবেন কেন করতেছেন না।
আর আমার প্রশ্ন হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বশীল ব্যক্তিরা এটার জবাবদিহির ব্যবস্থা কেন করেন না? এই 24শে জুলাইয়ের যে ঘটনা, যেই 24শে জুলাইয়ের যে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা তো এটাই ছিল, এটাই তো ছিল যে একটা জবাবদিহিতার সরকার হবে। কিন্তু জবাবদিহিতার সরকার করার জন্য আজ পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, কোনো পদক্ষেপই দেখি নাই। এতগুলা কমিশন করছেন, তুই একটা কমিশন ছাড়া বাকি কোনো কমিশনের কোনো তৎপরতা আমরা দেখি না। এই যে আজকে যে সমস্ত কমিশন, যে সমস্ত বিষয়গুলো সংস্কারের কথা আমরা দেখি মাঝে মধ্যে, যদিও আমাদেরকে ডাকা হয় না, আমাদের কিন্তু ডাকে না, হাতে গোনা কয়েকটা দল ডাকে, তার মধ্যে বিএনপি ছাড়া আর জামাত ছাড়া আর বাকিগুলো নাই, নাম সর্বস্ত পার্টি। তাদেরকে ডাইকে নিয়ে কি আলাপ করে, চা বিস্কুট খাওয়াইয়া তাদের সাথে কি কথা বলে তারাই জানে, দেশবাসীও জানে না, আমরাও জানি না, আমরা ওখানে যাই না, আমাদেরকে ডাকে না। ঠিক আছে, ভালো, আমাদের না ডাকলেন, আমাদের প্রয়োজন নাই। কিন্তু আপনারা করছেনটা কি? নির্বাচনকে সুষ্ঠু করতে হলে, নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করতে হলে, নির্বাচনকে পেশি শক্তি থেকে মুক্ত করতে হলে যে সমস্ত বিষয়গুলা সংস্কার করার দরকার, সেই সমস্ত সংস্কারের ধারে কাছে এই সরকার নাই। তারা আছে কোথায়? তারা আছে কে প্রধানমন্ত্রী কয়বার হবে, প্রেসিডেন্টের বয়স কত হবে, প্রেসিডেন্টের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেগুলা নির্বাচনের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এই যে সরকার এইভাবে একটা বছর পার করলেন, এখন উনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রক্রিয়াটা কি? নির্বাচন হওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেটা আমরা জাতীয় পার্টি তো পাচ্ছি না। এই যে একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম ক্লিয়ার, আমিও তীব্র নিন্দা জানাই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে, যে জাতীয় পার্টির কেন গাজীপুরের মিলাদ মাহফিলে বাধা দেওয়া হলো। ইসলাম ধর্মের একটা রীতিনীতি হলো মিলাদ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমরা তাদের ব্যাপারে দোয়াও করতে পারবো না, তাহলে কি আমরা জাহান্নামের জন্য কথা বলবো নাকি? এটা কেন তারা আমাদের হরণ করতেছে? এটা ইসলামের প্রতি আঘাত করা হয়েছে, ইসলামের প্রতি আঘাত করা হয়েছে, ইসলামকে অবমাননা করা হয়েছে। এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে এই নির্বাচন যদি করতে হয়, নির্বাচনের পরিবেশ নাই। একটি কথাই বলতে চাই, আমি নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই। আমি তো যে অবস্থায় দেখতেছি, উনারা যে অ্যাঙ্গেলে আগাইতেছে, সেই অ্যাঙ্গেলে নির্বাচনের কোনো চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে নাই। তাদের মাথার মধ্যে একটাই আছে আমার মনে হয়, সেটা তারা কিভাবে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করবেন, নিজেরা কিভাবে ক্ষমতায় থাকবেন। আজকে বুঝলাম জাতীয় পার্টিকে আপনারা দোষর বলে মাইনাস করে রাখছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলা বিএনপি আজকে সন্দেহ কেন প্রকাশ করতেছে? বিএনপি কেন সন্দেহ প্রকাশ করতেছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস কেন আসতেছে না? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে উনারা নিজে এক একটা গুটি চাল করে মানে গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে। এনসিপি কে রাজপথে নামায় দিছে, তোমরা যাও বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করো, মিছিল করো আর মারপিট করো। অর্থাৎ রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা, এটা কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, সেই জন্য তারা আমার মনে হয় অ্যাসাইনমেন্ট নিয়ে রাস্তায় নামছে। এইটা শুভ লক্ষণ না। যদি এরকম ভাবে চলতে থাকে, তাহলে এই সরকার, আওয়ামী লীগ তো প্যান্ট পরে তারপরে পলাইছে, হেলিকপ্টার নিয়ে পলাইছে, এই সরকার তো পলাইও যাওয়ার সুযোগ পাবে না। কারণ জনগণ কিন্তু আওয়ামী লীগের শাসনের উপরে ক্ষিপ্ত হয়ে কিন্তু এই সরকারকে নামাইছে এবং এই ডক্টর ইউনূসকে সাপোর্ট দিছে। এখন যদি ডক্টর ইউনূস সাহেব এই জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা খেলে, এই দেশের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা খেলে, এই জনগণ কিন্তু আবার আরেকটা অবস্থান ঘটিয়ে দিবে। এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে। আজকে কোনো মানুষ শান্তিতে নাই, রাস্তায় বেরোলে জীবনের নিরাপত্তা নাই, আবার ফিরে ঘরে আসতে পারবো কিনা, খাবারের কোনো নাই, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, প্রত্যেক দিন চাউলের দাম বাড়ে, তেলের দাম বাড়ে। কোন জিনিসটা তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে? কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। তারা আছে প্রেসিডেন্ট কে হবে, প্রেসিডেন্টের মেয়াদ কতদিন হবে,
কয়বার হবে প্রধানমন্ত্রী, কয়বার হতে পারবে না, এগুলা কোনো সংস্কার না। নির্বাচনের উদ্দেশ্যে যদি সংস্কার করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে আপনি শক্তিশালী করার, নির্বাচন কমিশনকে আপনি দেন, সাহিত্য শাসিত দেন, তাকে আলাদা করে দেন। তার নির্বাচন কমিশনকে কি বলে এটারে মানে ক্ষমতা দেন, যাতে নির্বাহী বিভাগ কোন ধরনের হস্তক্ষেপ করতে না পারে। সেগুলো আজকে করেন নাই। সেগুলা না করে যদি আপনি আজকে নির্বাচন দেন, মাঠে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে, পুলিশ কাজ করবে, আর্মি কাজ করবে, কি বলে আনসার কাজ করবে, তাদেরকে নিয়ে কিন্তু কোনো সংস্কার করে নাই। তাদের ওখানে কিন্তু অনেকেই আপনার ফ্যাসিস্ট সরকারের লোক রয়ে গেছে। আবার মনে করেন যে তারা যে ঠিক মতো কাজ করবে, তাদের আজকে দেখেন বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে পুলিশের উপর কিন্তু চড়াও হচ্ছে, অনেকেই চড়াও হচ্ছে। হ্যাঁ, পুলিশ তো আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমরা দেখলাম এখানে বিমানটির ঘটনা ঘটলো, আর পুলিশ অফিসারের চাকরি চলে গেল, তার চাকরিতে বরখাস্ত গেল। পুলিশ অফিসার কি এখানে বিমান চালিয়েছে? চালাই নাই। অর্থাৎ সঠিক অপরাধী, যে সত্যিকারের অপরাধী, সেই অপরাধীকে আড়ালে রেখে অযথা একটা তালগোল পাকিয়ে এই সরকার জনগণকে বোকা বানাচ্ছে। বাহাদুর ইসলাম কিন্তু জনগণের জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এই ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে হবে সরকার, তাই নাহলে সরকারের কোন অবস্থাতে এই সরকার এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, 24 জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, ব্যর্থ হবে। জি, আপনাকে ধন্যবাদ। এখনই অলরেডি ব্যর্থর কথা উঠে গেছে। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমি নিশ্চয়ই সময় পেলে আপনার কাছে আবারও আসবো। ধন্যবাদ আপনাকে। আমি একটু নাজমুল আলম রাজু আপনার কাছে আসতে চাই। যেই কথাগুলো বাহাদুর ইসলাম ইমতিয়াজ বলছিলেন, আমরা যদি একটু দেখি, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। এটি বলছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আমেরিকার আন্তর্জাতিক কমিশন। আমি যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা নাজমুল আলম রাজু? না, সেটা কোনো বিষয় না। এটা তো যেমন আমাদের প্রস্তাবে যেমন আছে যে আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ, আল্লাহর উপর পূর্ণ আস্থা, হ্যাঁ, অন্যান্য দল, হ্যাঁ, বহু সংস্কৃতি, বহু তত্ত্ব, এভাবে বিভিন্ন ভাবে আসছে। এতে ধর্মনিরপেক্ষতার জায়গায়, কিন্তু এতে তো আসলে ধর্মীয় ভাবে এদেশকে কোনোভাবে অন্য কোনোভাবে প্রমাণ করার জন্য আসলে সেই সুযোগটা নাই বা সময়টা নাই। এগুলো আসলে বাংলাদেশকে নিয়ে বরাবরই ষড়যন্ত্র হয়, হ্যাঁ, বহির্বিশ্ব থেকে শুরু করে ষড়যন্ত্র হয়। সে কারণে সেগুলোর হয়তো বা কিছু প্লট তৈরি করা হচ্ছে এখন থেকেই। হ্যাঁ, বিগত দিনে যেমন বিভিন্ন সময় জঙ্গিবাদের উত্থান বিভিন্ন ভাবে প্রমাণ করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর একটি পায়তারা করছিল, সেভাবে হয়তো বা আবারও এই ঠুনকো বিষয় কিছুকে নিয়ে তারা আবারও বাংলাদেশকে নিয়ে সেই ষড়যন্ত্র করার পায়তারা চলছে। তবে আমরা মনে করি যে যদি এদেশের মানুষ, রাজনৈতিক দল সকলেই যদি ঐক্যবদ্ধ থাকে, সেই অবস্থাটায় ফিরে আসার কোনো সুযোগ নেই। আর যে কথাগুলোই আসুক না কেন সংস্কারের বিষয়ে, আলোচনার বিষয়ে, সেগুলো তো যে সবাই প্রায় মোটামুটি এক জায়গায় আছে। আমি বাহাদুর ভাইয়ের কথা বলবো না, যেহেতু বাহাদুর ভাইরা এই বিষয়ে ওনাদেরকে ডাকা হয় না বলেই যে জিনিসটি আছে, সে কারণেই আমি ওনাদের কথা বলছি না। কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠন বা যারা আছে তাদের সঙ্গে যে আলোচনাগুলো, সবাই প্রায় মোটামুটি সব একই জায়গায় চলে আসছে আলোচনা, ঐক্যমতের জায়গায়। কিন্তু দু চারটি বিষয় আছে, সেগুলো হয়তো বা বসলে আলোচনা হয়ে যাবে। তবে সর্বসাকুল্যে যে কথাটি উনি বললেন বাহাদুর ভাই, আমি একমত যে বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে আজকে কথা আসছে যে কোথাও সুশাসন নাই, কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই, সে কারণেই এ জাতির আকাঙ্ক্ষা, আজকে 17 বছর থেকে এদেশের মানুষ আন্দোলন করছে, যা আমার ভোট আমি দেব, এই দাবিতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, হ্যাঁ, জাতি। এবং সেই কমিটমেন্ট নিয়েই কিন্তু বিএনপি আজকে 15 থেকে 17 বছর এই আন্দোলন করছে এবং অঙ্গীকারবদ্ধ যে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এদেশের মানুষ
তার পছন্দের মানুষকে নির্বাচিত করবে এবং নির্বাচিত করে তারা দেশ পরিচালনার দায়িত্বে দেবে। দেশ পরিচালনার দায়িত্বে দেশের মানুষ যখন যাকে দিবে অবশ্যই তার দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আজকে জুলাই বিপ্লবের আন্দোলনের ফসল, কিন্তু আমি মনে করছি এই 11 মাসে বা 1 বছরে কোন জায়গাটায় আছে তাদের জবাবদিহিতা? তাদের কোনো জবাবদিহিতা নাই। তারা যেহেতু নির্বাচিত সরকার নয়, সে কারণে তাদের জবাবদিহিতার জায়গা নেই। মানুষের আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকারকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মূল উদ্দেশ্য এবং একটি কাজ করা সর্বপ্রথম উচিত ছিল যে গণতান্ত্রিক পন্থায় এ দেশকে পরিচালনা করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করা দরকার, এবং সেটি আমরা মনে করি এ দেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। জি, ধন্যবাদ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। যদি জি, নাজমুল আলম রাজু, আপনি আর কিছু যোগ করতে চান? এই প্রক্রিয়াকে যখনই আপনি ব্যাহত করার চেষ্টা করবেন বিভিন্ন ভাবে, তখনই কিন্তু আপনি এটার থেকে সরে আসতে হবে, দেশ অন্যদিকে চলে যাবে। আর 1 মিনিট বলবো আমি 10 সেকেন্ডে। বাহাদুর ভাই একটা কথা বলছে যে ষড়যন্ত্র, ফ্যাসিস্টরা চলে গেছে। ফ্যাসিস্ট চলে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বসে থেকে করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সচিবালয়ে হামলায় যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা গ্রুপ মিটিং করে সেগুলো হুবহু চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। গ্রুপ মিটিং করে সচিবালয়ে কতজন ঢুকবে, কোথায় কোন জায়গায় ঢুকবে, মাইলস্টোনের ওখানে কতজন যাবে, তারা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করছে এবং ষড়যন্ত্রগুলো করছে বিভিন্ন ভাবে এ দেশকে অস্থিতিশীল করার জন্য। সেদিকে সবার নজর রাখা উচিত। আসলেই ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে। আর যদি সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে, যদি এ দেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে তিনি যদি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই এ দেশের এই জাতির যে আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সে পথেই তাদের আগানো উচিত বলে আমি মনে করি। জি, নাজমুল আলম রাজু, আপনাকে ধন্যবাদ। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই আপনাদের সাথে অন্য আরেকদিন কথা হবে। ভালো থাকবেন আপনারা। আমি দুঃখিত আজকে আর সময় দিতে পারলাম না আপনাকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।